আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট, 1 সপ্তাহ থাকবে তীব্র তাপদাহ। রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারের ছুটি বাতিল। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে, আশঙ্কা সিএসের। মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ। এবং একবার রোপণ করলে 5 বার হবে ফলন, বিস্ময়কর ধানের জাত উদ্বোধন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। তীব্র তাপপ্রবাহের কারণে তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। অসহ্য গরমে চরম ভোগান্তিতে পড়া মানুষের জন্য পথে পথে পানীয় দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। তারপরও যেন স্বস্তি নেই খরতাপে ফাঁকা নগরীর পথঘাট। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। তীব্র তাপে রাজপথ যেন জ্বলছে, গরমে ঝলসে যাচ্ছে নিচের পিচ সড়ক, পুড়ছে মানুষের শরীর, গরমে পশু পাখির অবস্থাও ত্রাহি। বৃহস্পতিবার দুপুরের আগেই রাজধানীতে তাপমাত্রা ছাড়াই 39 ডিগ্রিতে, কিন্তু মোবাইল অ্যাপসে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছিল 42 ডিগ্রি। দিনের বেলায় বাহিরেই হওয়া যায় না এবং শরীরে অত্যন্ত ঘাম ঝরে এবং যার ফলে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। কাজের জন্য বাইরে বের হইতে হয়, কিন্তু বাইরে আসলে বেরোনোর মতো পরিবেশ পরিস্থিতি নাই, আমাদের খুবই দুর্বিষহ জীবন। আগুনের হলকা ছড়ানো এই গরমেও জীবন চালাতে কাজ না করে বসে থাকার উপায় নেই নিম্ন আয়ের মানুষের। চরম কষ্টে পথে নেমেছেন তারা, আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে তাদের। কষ্টের জন্য দেশ খেবান কন না বলে তো পোলা পানগুলো তো বাঁচার নেবে। আগে যদি সারাদিনে যদি 1000 থাকে, এখন 500-600 বেশি থাকতি না। এটা মাথায় দিয়ে আমি যদি বেলা 3-4টা পর্যন্ত গাড়ি চালাই, তাহলে আমার শরীর একটু কম হাঁপসাবে। আবহাওয়া অফিস বলছে এই মাসে আর কমবে না তাপমাত্রা, বরং বাড়তে পারে আগামী কয়েকদিনে। এক পাশ দিয়ে বৃষ্টি দিয়ে দেশে বাংলাদেশের বাউন্ডারি পার করে, ওই একটা সিস্টেম হওয়াই আমাদের তাপমাত্রা কমার একটা মুখ্য উপায় হতে পারে। মে মাসে তাপমাত্রা স্বাভাবিক না, স্বাভাবিকের তুলনায় কিছু বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকার মতো বৃষ্টির জন্য আল্লাহর করুণা প্রার্থনা করে রাজধানীর পাড়ায় পাড়ায় হয়েছে বিশেষ প্রার্থনা। পুরান ঢাকার লালবাগে কয়েক হাজার মুসল্লি আদায় করেন ইস্তেসকার নামাজ। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা। রাজধানীর লালবাগ শহীদ হাজী আব্দুল আলিম মাঠে নামাজে ছিলেন জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আজহারি সহ আলেম ওলামাগণ। পুরো দেশের মতো ঢাকাতেও যেসব এলাকায় গাছগাছালি কিংবা খালবিল রয়েছে, সেসব স্থানের তাপমাত্রা অন্য স্থানগুলোর তুলনায় কিছুটা ভালো। তাই পরিবেশবিদরা বলছেন, পরিণত গাছ কেটে ছোট গাছ কিংবা সৌন্দর্য বর্ধন করে এমন গাছ লাগানোর পক্ষে তারা নয়, উল্টো গাছগাছালি এবং খালবিল যেগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করাটা এই মুহূর্তে বেশি জরুরি। তাহলেই আগামীর বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল হচ্ছে শনিবারের সাপ্তাহিক বন্ধ। তবে গরমে অ্যাসেম্বলি না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান শিক্ষা সচিব সুলেমান খান। তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভোরে 1 শিফটের স্কুল শেষ করার পরামর্শ গবেষকদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাপমাত্রা নির্ধারণ করে না, এটা আবহাওয়া অফিস করে। এটা না, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে কিছু বলেনি। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠানামা করে। অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে।
তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য আজও সারা দেশে ইস্তেকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ইস্তেকার নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মাওলানা মঈনুদ্দিন আশরাফি। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মসিউদ্দৌলা। নামাজ ও মোনাজাতে নিজেদের গুনার জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তার রহমতের বৃষ্টি প্রার্থনা করা হয়। বরিশালের এক স্কুল মাঠে ইস্তেকার নামাজ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজ শেষে নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে 2 হাত তুলে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করেন তারা। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে ইস্তেকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের লোকজন নামাজে অংশ নেন। বৃষ্টির আশায় ইস্তেকার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের শৈলকুপার মুসল্লিরা। সকালে উপজেলার কবিরপুর ঝাউদিয়া ঈদগাহ মাঠে গ্রামবাসীর আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। অব্যাহত তাপদাহে থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে ইস্তেকার নামাজ আদায় করেছেন কয়েকশো মুসল্লি। শহরের সালান্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। কয়েকশো মুসল্লি এতে অংশ নেন। গোপালগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কোট মসজিদ ও মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয় ইস্তেকার নামাজ। শহরে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ বিশেষে নামাজে অংশ নেন। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ কোট মসজিদের খতিব মাওলানা মুফতি হাফিজুর রহমান। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এমন মন্তব্য করেন সিইসি। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন কমিশন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। সারা দেশে কয়েক দফায় অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন। ইসির অডিটোরিয়ামে আয়োজিত সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নির্বাচনের বিভিন্ন ইস্যুতে পর্যবেক্ষণও তুলে ধরেন মাঠের কর্মকর্তারা। এ সময় নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সিইসি। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে। আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পরে বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আগামী 8 মে প্রথম দফায় 1.5 শতাধিক উপজেলায় ভোট হবে। 4 দফায় শেষ হবে সারা দেশের প্রায় সব উপজেলা পরিষদে নির্বাচন। নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একবার রোপণের পর 5 বার ফলন দেয়া ধানের জাত পঞ্চব্রীহি উদ্ভাবন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। নয়া জাতের এই বোরো ধান কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিতই নয়, ক্ষতিকর কার্বনের মাত্রা কমাতে ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন এর উদ্ভাবক। ধানের এই জাত জনপ্রিয় করতে বিভিন্ন মহলকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ডক্টর আবেদ। ফজলে রাব্বির রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় দিগন্তজোড়া ফসলি মাঠের একাংশে নতুন সম্ভাবনার আলো জ্বেলেছে 5 ফসলি বোরো ধান। দীর্ঘ 10 বছরের গবেষণার পর 2022 সালের জানুয়ারিতে রোপণ করা এই ধান গাছ 110 দিনে প্রায় 1 মিটার লম্বা হয়, ফসল আসে। মে মাসে সে ফসল কেটে নেওয়ার পর ন্যূনতম পরিচর্যা আর সারেই 45 দিন অন্তর অন্তর আরও 4 বার ফসল দেয় এই ধান। প্রথমবার হেক্টর প্রতি ধান উৎপাদন হয় 4 টন, এরপর কখনো 2 টন, কখনো 3 টন ফসল দেয় ডক্টর আবেদ চৌধুরী উদ্ভাবিত ধান পঞ্চব্রীহি। আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, তো মোটামুটি এইটাতে প্রতি হেক্টরের হিসাবে
25 টন হতে পারে এটা যে ইল্ড পটেনশিয়াল আমরা যেটা বলি সেটা রয়েছে। এখন এক এক মাঠে এক এক রকম হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এটা আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে যে কোন জায়গায় কোন পরিবেশে কত হচ্ছে। এই বিজ্ঞানী জানান তার এই আবিষ্কার সাড়া ফেলেছে বিশ্বের অনেক দেশে। এই ধান বছরের যে কোনো সময় আবাদ করা যায়। পঞ্চব্রীহি চাষে সঙ্গত কারণেই কৃষকের খরচ কম হবে। কেবল তাই নয়, পরিবেশ রক্ষায়ও পঞ্চব্রীহি অবদান রাখবে বলে দাবি করেন ডক্টর আবেদ। ক্লাইমেট মিটিগেশন এই কারণে যে এই ভ্যারাইটিগুলো যে 5 বার ফসল দিচ্ছে, এটা নিচে রুট অনেক বেড়ে যাচ্ছে, শিকড়, এবং শিকড় বেড়ে যাওয়ার মানে হচ্ছে এটা অনেক কার্বন সেকুয়েস্ট্রেশন করছে। এবং আমরা ম্যাপে দেখলাম যে কার্বন সেকুয়েস্ট্রেশন পঞ্চব্রীহির সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। তো মাটিতে যখন কার্বন যাচ্ছে, এটা তো কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটমসফিয়ার থেকে মাটিতে নিয়ে যাচ্ছে। এই কারণে এটা একটা ক্লাইমেট মিটিগেশন টেকনোলজি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে নয়া এই আবিষ্কার নিয়ে আশাবাদ জানান বিজ্ঞানী ও শিক্ষাবিদরা। আমরা আরো কিভাবে আমরা আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এর আগে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধক লাল চাল ও রঙিন ভুট্টা উদ্ভাবন করেছেন জিন গবেষক ডক্টর আবেদ চৌধুরী। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। হাওড়ের কৃষকদের দুশ্চিন্তার দিন শেষ। এখন স্বল্প সময়ে ফলছে নতুন জাতের বোরো ধান। বর্ষা বন্যার আগেই যা ঘরে তুলতে পারছেন তারা। ধান গবেষণা ইনস্টিটিউটের বেশ কয়েকটি জাত নিয়ে তাই আশায় বুক বেঁধেছেন কৃষকরা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। চৈত্রের শেষ কিংবা বৈশাখের শুরুতে অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যার শঙ্কায় থাকেন হাওড়ের কৃষকরা। প্রায় প্রতি বছরই ফসল হানি হয় এমন দুর্যোগে। এই ক্ষতি ঠেকাতে বেশ কিছু নতুন জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। হাওড়ের 1665 বিঘা জমিতে আবাদ ও সেই ধান কাটার মধ্য দিয়ে এর সুফল পেয়েছে ঘুমিয়াজুড়ি হাওড়ের কৃষকরা। জাপানের আর্থিক সহযোগিতা হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা এসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করেছে। এই জাতে বিঘাপ্রতি 20 থেকে 22 মণ ধান পেয়েছেন কৃষকরা। আমাদের হাওড়ে অনেক বেশি পানি হয়, কিছুক্ষণ বৃষ্টি দিলে হয় মানে ডুবে যায় সবকিছু। এখন আপনার এই ধানগুলো আমাদের দিকে আসাতে আমরা অনেক খুশি। এবারের ধান অনেক ভালো হয়েছে, বা আগের ধানগুলোতে অনেক পোকামাকড়ে অনেক ক্ষতি করতো। এই ধানটা আগামীতে আমরা সকলেই করব। নতুন ভ্যারাইটির বীজটা আমার খেতে মজা আছে, এই জন্য সেটাও চারু হিসাবে কিভাবে জনসাধারণ মানে লোকজনের কাছে বারো চার পরিচয় দিতে পারি, সেই উদ্যোগ নিয়ে এখন কিছু কিছু ভ্যারাইটি আমরা চারু হিসাবে বিক্রিও করছি। এই জাতগুলো আসলে হাওড় অঞ্চলে খুব দ্রুত মানে কৃষকের মাঝে ছড়াইয়ে দেওয়া দরকার। চলতি বছরে হবিগঞ্জ জেলায় 1,22,825 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় 32,000 হেক্টর জমিতে স্বল্প জীবনকালীন নতুন জাতের বোরো ধান রয়েছে। হাওড়ে কিন্তু আমরা জানি যে 2-1 দিনের ভিতরে বন্যার পানি যখন ঢুকে তখন কিন্তু কৃষকদের পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে যায়। কিন্তু কৃষকরা কিন্তু অনায়াসে এই জাতটি যদি চাষ করে, যেমন 98-96, এই জাতগুলো কিন্তু বন্যা আসার আগেই যেহেতু স্বল্প জীবনকালীন জাত কাটতে পারে। নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য সহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 6টার দিকে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্য, 4 জন সেনা সদস্য, ইমিগ্রেশন সদস্য সহ মোট 288 জনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে বিজিবি। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল দেশটির বিভিন্ন বাহিনীর এসব সদস্যরা। এর আগে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবি প্রতিনিধি দলের সাথে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বৈঠক অনুষ্ঠিত হয়। এমবিবিএস কারিকুলামে 2021 সালে প্রণয়ন করা অ্যানাটমি বিষয়ে আরও ক্লিনিক্যাল ব্যবহার এবং তার বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল বৈজ্ঞানিক কর্মশালা ও পোস্টার প্রদর্শনী। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত দুদিনের এই কর্মশালায় দেশের 117টি মেডিকেল কলেজ থেকে 132 জন অ্যানাটমি বিশেষজ্ঞ শিক্ষক অংশ নেন। দেশের সব মেডিকেল কলেজে শিক্ষার্থীদের একই পদ্ধতিতে শিক্ষাদান এবং পরীক্ষা গ্রহণ মানসম্মত চিকিৎসক তৈরিতে সহায়ক হবে বলে কর্মশালায়
বলে মত দেন বিশেষজ্ঞরা। অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ASB এর আয়োজনে কর্মশালায় অ্যানাটমিস্ট অধ্যাপক খন্দকার মানজারের শামীম, ASBর সভাপতি অধ্যাপক শামীম আরা ও সাধারণ সম্পাদক ডাক্তার AHM মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ৩৭ কিলোমিটার এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং মহাসড়কের দুই পাশে শত বছরের ঐতিহ্যবাহী নানান স্থাপনা থাকায় ওই এলাকার উপর দিয়ে 10 লেনের মহাসড়ক না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সীতাকুণ্ড নাগরিক সমাজের সদস্য সচিব শিল্পপতি মাস্টার আবুল কাশিম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। লিখিত বক্তব্যে তিনি বিকল্প হিসেবে ফৌজদারহাট হতে মিরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন ৩৫ কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ অথবা সীতাকুণ্ড অংশে 4 বা 6 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বা ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পূর্বে পাহাড়ের পাশ দিয়ে বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাব তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড নাগরিক সমাজের আহ্বায়ক ডক্টর ফসিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।